তাহলে এর আগে বিশেষ করে আমাদের আলোচনা হয়ে গেল কি ধৌতির বিষয় সম্বন্ধে। এরপর আসে যাবে বস্তু, তাই তো। বস্তুটা কি বস্তু, মানে ধৌতির পরেই এর স্থানটা আছে, তাই তো। বাস্তবে বস্তি স্নান ভোজন তথা যোগের কোনো সাধনের আগে এটা করা দরকার। এই বস্তি কর্ম নিত্য করা চলে না, আবশ্যকতা দেখা দিলে অথবা মাসে দুবারের বেশি বস্তি কর্ম করা উপযুক্ত হয় না। বস্তি কর্মের বিষয়ে যোগী এবং মণিগণ এক শ্লোক, যোগী ব্যক্তি এক শ্লোক উল্লেখ করেছেন, যেমন নাভিদ ভিন্ন জলে পায়ন স্তন্যাদুল কটাসন। অর্থাৎ ভারতীয় যেভাবে শৌচালয়ে বসে ঠিক সেইভাবে বসা, হিন্দিতে যাকে অক্রবসা বলে, বুঝলো তো। এবং সেই দ্বারা নলের মধ্যে মলদার দিয়ে জল টানানো, বুঝলে তো। জলকে এভাবে টেনে ঠিকভাবে ভিতরে পরিষ্কার করার পর পুনরায় বের করে দেয়। বর্তমানে এইভাবে আজকাল কেউ আর কাম করে না। এখন বস্তি যন্ত্র বা মেডিকেলে ডোজ নামক একটি বস্তু হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছে, এগুলোর সাহায্যেই বর্তমানে করা যায়। এখন এটা খুব একটা আর বেশি চাহিদা হয়নি। এরপর হচ্ছে নেতি সম্বন্ধে যদি বলা যাচ্ছে যে ধৌতির পরে বস্তি, তারপরে হচ্ছে নেতি, এই তো তিনটে হচ্ছে কি। তাহলে হরযোগ প্রদীপিকার মধ্যে যদি এটা থাকে, সূত্রং বিতস্তি সন্নি গন্ধক নাসানলে প্রবেশ মুখাগ্নি নির্গম উচ্চস্ব নেতিশীলা। অর্থাৎ 9, 10, 15 খেয়ে সুতো বেছে নেওয়া দরকার। সুতো লম্বা 1 ফুটের বেশি হবে, খুব চিকন এবং মোলায়েম হবে। এই সুতার মধ্যে কোথাও যেন গাঁট না থাকে। একদিক ধরে অপর দিক নাসিকার বাম নলে প্রথমে ঢুকিয়ে মুখ দিয়ে বের করবেন। 2 একবার মুখে বের করার পর নাসারামে বাম পাতে ঢুকিয়ে নাসিকার দক্ষিণ অংশে বের করবেন। এইভাবে হচ্ছে এরকম। এটার নাম হচ্ছে সূত্রনীতি। এটার চাইতে একটা ভালো হলো, সেটা হলো জল নীতি। জলকেও ঠিক এইভাবে হালকা লবণ চূর্ণ মিশিয়েও করা যেতে পারে, খুব মিহি করে, নাহলে অসুবিধা আছে। আচ্ছা, তারপরে আবার একটা সুবিধার্থে গেলে যদি করা যায় তাহলে হচ্ছে ঘৃত নীতিও এর ব্যবহার করা যায়। বিশেষ করে এটাই একটু সুবিধা বোঝাবে। যদি কারো কারো নাক দিয়ে রক্ত পড়ে বা নাসিকার রন্ধ্রে কোথাও ঘা হয়, তাহলে জল নীতি বা সূত্র নীতি থেকে অধিক ভালো হলে ঘৃত নীতি, বুঝলো তো। এটার থেকেও কিছু পাওয়া যায়, যেমন 100টা ঘি বিশুদ্ধ নিয়ে এর মধ্যে এটা কাম করে দেখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে নৌলিক কর্ম। নৌলিক কর্ম বলতে বিশেষ করে চক্রবেদনার অংশ বিশেষ বটে। যেমন পেট পরিষ্কার করার জন্য যেভাবে করা যায়, অর্থাৎ যার মন বা শরীর বসে নেই, যে নিরোগ নয়, এটা বা এর নির্মল বুদ্ধি হয় না, সে সংসারে কিছু করতে পারে না। যোগ সাধনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাফাই, অঙ্গ প্রত্যঙ্গের ছায়া, অঙ্গ প্রত্যঙ্গের নিজের অধীন হওয়াতে তার অধিকার হয়ে যায়। সৎকর্মের সাধন শরীরের শুদ্ধির জন্য, শুদ্ধি, শৌচ এবং পবিত্রতার জন্য অল্প ব্যায়ামেরও আবশ্যকতা আছে। যে অঙ্গ শুদ্ধ করা যায় সেই অঙ্গের উপর সাধকের পূর্ণ অধিকার হওয়া দরকার, যাতে ইচ্ছা অনুসারে ঘোরাফেরা করে যোগী সেই অঙ্গ শুদ্ধ করতে পারে, তাই তো। শরীরের মধ্যে পেটে হলো প্রধান এবং তার কর্মই হলো মৌলিক কর্ম। মানে সমাজে চক্রভেদনাই হলো মণিপুরের যথেষ্ট। ইচ্ছাইতে আর বাংলা করে কিছু বলার নেই, এটা সবাই জানে সাধকগুলো, ঠিক আছে। এর পরবর্তী অবস্থায় যদি দেখা যায় তাহলে কপালভাতিতে আসা যাবে। আচ্ছা, এই কপালভাতি হলো 5ম নম্বর বলা যেতে পারে, বুঝলে তো। রেচক পূরক ইত্যাদি নিয়ে কাম করা যায়। যেমন একটা হরযোগ প্রদীপের থেকে আলোচনা করা বোঝা যায় যে লোহার পাশে অগ্নি সলগান এবং ফুঁকারের জন্য চামড়ার এক যন্ত্র থাকে যাকে ভাতি বলে। একে চালালে পাতলা ছিদ্রে বারংবার হাওয়া বের হতে থাকে। লোহারের এই ভাতিতে যে পাতলা ছিদ্র আছে তার উপমা এখানে নাসিকা, এবং এই গোলাকার চামড়া শরীরের কপালের উপমা রাখা হয়। যেভাবে কর্মকার নিজের ভাতিতে হাওয়া টানে এবং ছাড়ার কাজ করে, ঠিক সেভাবে কপাল ভাতিতে যোগীও প্রাণ বায়ুকে টানা এবং ছাড়ার কাজ করে দেয়। এই প্রক্রিয়ায় বা এইভাবে লোহার ভিতর সমান বেগে ফোঁ ফোঁ করে নাসিকা পথে শ্বাসকে টানা এবং ছাড়ার প্রয়োজন হয়। এই ক্রিয়া অনুসারে কপালভাতি নামও সর্বদা উপযুক্ত আছে। তাতে পদ্মাসনে বসেও করতে পারেন, স্বস্তিকা আসনে বসেও করা যায়। বিভিন্ন যে যেটা সুবিধা, বসার পর পিঠ কোনো দিকে ঝুঁকবে না, সিধা হয়ে বসে করে ঠিকভাবে করা যায়। নাসিকার যে রন্ধ্রে রেচক করেন তাতে পূরকও করেন, কিন্তু যে রন্ধ্রে পূরক করেন তাতে রেচক করবেন না। এই নিয়ম বারবার যদি রেচক পূরক বেগের সাথে করা যায়, এই প্রক্রিয়া কপালভাতি বলা যায়। এতে শরীরের বিশেষ প্রকারে কফ দোষে নষ্ট হয়। কাশি ইত্যাদি পুরানো ব্রঙ্কাইটিসের মতো যে সমস্তগুলো থাকে। বাম ছিদ্র বিশেষ করে ঠান্ডা হিসাবে ব্যবহারে, দক্ষিণ ছিদ্র
গরম হিসাবে বলা যায়, একে এডা পিঙ্গলা ইত্যাদিও বলা যায়। আচ্ছা, এটাও 6 বার পর্যন্ত করা যায়। এর পরবর্তী অবস্থায় আমাদের ত্রাটক আসে যায়, লাস্ট পয়েন্ট যেটা করা যায় শর্ট কর্মের মধ্যে। এই ত্রাটক বস্তুটা কি বস্তু না, এটা একটা হরযোগ প্রদীপারে একটা সূত্রে উল্লেখ করেছিল যে নিরীক্ষেন্নিং স্থল দৃশ্যাংশুক্ষ লক্ষ্য সমাহিত অশ্রু সংপাত পর্যন্ত মাচার্যং স্ত্রাটং স্মৃতি। সুখপূর্বক চিত্তকে একাগ্র করেই কোনো বহুত সূক্ষ্ম লক্ষ্যকে নিশ্চিল দৃষ্টিতে অশ্রুপাত পর্যন্ত চোখে দেখা আশ্চর্যের মতে হলো ত্রাটক। এর গুণ বর্ণনার মধ্যে একটি শ্লোকে দেওয়া আছে যে মৌনে নেত্র রৌগা নাং তন্দ্রীনং কল্পাটাং যত্নস্মাত্রাটং কং গৌপং যথা হাটক তৎকম। হট যে উপযোগী হচ্ছে 2 শ্লোক হচ্ছে 32। ত্রাটক হলো চোখের রোগনাশক এবং তন্দ্রা নিদ্রা আলস্য দিকে ছাড়ানো। অতএব এই সাধন শোয়ার পেটির সমান লোকানো দরকার। শোনার আচ্ছা, এটিকে একদিক থেকে চোখের ব্যায়াম। আচ্ছা, এই ব্যায়ামে চোখ স্বচ্ছ হয়ে নিরোগ হয়ে যায়, এতে চোখের মলিনতা এবং চোখের সমগ্র রোগ দূর হয়। যোগ এবং যোগীর সবচেয়ে বড় শত্রু হলো আলস্য, তন্দ্রা এবং নিদ্রা। এই আলস্য, তন্দ্রা এবং নিদ্রা এর সাধন থেকে নষ্ট হয়। আচ্ছা, তাই তো। এখন চোখ হচ্ছে আকর্ষণ করার শক্তি এবং চোখের মধ্যে সবচেয়ে বড় এবং ইন্দ্রিয়ের মধ্যে এটি প্রধান। যেমন শরীরের বলা যায় যে যেমন শরীরের অপর অঙ্গের সঞ্চালনে অপর অঙ্গের ব্যায়াম হয়, ঠিক সেইভাবে চোখের ব্যায়ামও হয়ে যায়। যেমন মনকে নিশ্চল করা মনের ব্যায়াম এবং যোগ হয় এবং আসন দ্বারা শরীরকে নিশ্চল করে শরীর সাধা যায়, ওইভাবে দৃষ্টিকেও এক জায়গায় এক লক্ষ্যে নিশ্চিল করা হলো চোখের সাধন, ব্যায়াম এবং যোগ। চোখ এবং মনের ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। মনের হর্ষ, বিষাদ, ক্রোধ, প্রসন্নতা, ঘৃণা, প্রেম চোখ দ্বারা বরাবর প্রকট হয়ে থাকে। চিত্ত একাগ্র হলে দৃষ্টি নিশ্চল হয়ে যায় এবং চোখ নিশ্চল হলে মনও নিশ্চল হয়ে যায়। কোনো আসনে বসে, শুয়ে বা দাঁড়িয়ে ত্রাটকের সাধনা করা দরকার। প্রথমে চোখের তারাকে অর্থাৎ দৃষ্টিকে সাধক ডানে বামে ঘোরাবেন। সময়ের অনুসারে আরো 2-1টি যোগ করা যায়, বুঝলে তো। সেটা বিশেষ করে চক্র ভেদনের মাধ্যমে হলো ঠিকই আছে, এটার কোনো দরকার নেই। এটা হলো শর্ট চক্রের মধ্যে হরযোগের ক্ষেত্র। এরপর হচ্ছে কি সিলেবাসের অনুপাতে সমাজের থিওরি অনুপাতে আসছে শৌচর পরে বিশেষ করে সন্তোষ, তাই তো। তাহলে যমের বর্ণনার পরে হচ্ছে কি যম শৌচ, শৌচর পরে হচ্ছে কি সন্তোষ, তাই তো।